আজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেডটা গুছিয়ে নিয়েছি, নচেত কাকে চলে আসে ঘর মুছতে। মোছা ঘরে বেড গুছিয়ে ঝাড়লে পুরো ঘরে নোংরা ভর্তি হয়ে থাকে। আর তার থেকেও বড় ব্যাপার হলো, মা যদি এসে দেখে মোছার পরও বিছানা পড়ে আছে, তাহলে আর আমার রক্ষা নেই। এমনিতেও জামা কাপড়ে ঘরের বেহাল অবস্থা, এদিকে ইনি স্নান টান সেরে সকাল সকাল দিব্যি চুপচাপ বসে আছে সেজে গুজে। আসলে এনারও এখন নতুন একটা আবদার হয়েছে, আমি কোথাও থেকে আসার পর এনাকে যদি সবার সামনে ক্যামেরা অন করে না দেখাই, কেমন গোসা করে বসে থাকে। চলো তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সকালে ঘুম থেকে ওঠার পর তোমাদের নিয়ে বাইরে আসা হয়নি এখনো, তবে আজ আবার মুক্ত খোলা আকাশ দেখতে পাবো, মেঘেদের ছুটে ছুটে ভেসে বেড়ানো দেখতে পাবো। গাছের পাতাগুলো গরমে এত কষ্ট পেয়েছে, এতদিন ওরাও যেন বৃষ্টিটাকে এনজয় করেছে। কি অপূর্ব সুন্দর লাগছে ভেজা পাতাগুলোকে দেখতে, যেন মনে হচ্ছে নতুন করে কেউ সবুজ রং চারিদিকে ছড়িয়ে দিয়েছে। সারাদিনের ক্লান্ত ভাব কাটানোর জন্য স্নান করার পর যেমন নিজেদের কেমন ফ্রেশ ফ্রেশ লাগে, গাছগুলোকেও দেখে ঠিক তেমনই মনে হচ্ছে। সবই তো ঠিক আছে, তবে এই জামা কাপড়গুলো নিয়ে বড় সমস্যায় পড়া গেছে। এদিকে এই বৃষ্টির মধ্যে দুই অতিথি আবার একসাথে দুটি খাঁচায় বন্দি। একজন তো কালকে রাতেই ধরা পড়েছিল, আরেকজন আবার আরেকজনের সাথে দেখা করতে এসেছিল বেশি পাকামো করে। ব্যাস সকাল সকাল তারা খেয়ে বাবা রেনকোটের ভেতরে ঢুকে গেছে, আর তাদের জোরে চেপে ধরে খাঁচায় পুরে দেওয়া হয়েছে। কি বেহাল অবস্থা ওদের দেখো। বেশি বন্ধুত্ব থাকলে যা হয় আর কি। এদিকে এবার এই টিকটিকিটাও নাকি ওদের সাথে দেখা করতে এসছে। ওরাও মনে হয় বন্ধু ছিল, দুটো বন্ধু আলাদা হয়ে গেছে, ওর মনে একটু কষ্টই হচ্ছে। বাইরে যা জোরে বৃষ্টি পড়ছে, এই অমানবিকের মতন এদেরকে বাইরে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। তবে খাঁচায় আটকে রাখাটাও খুব ভালো কাজ না, তবে কিছুক্ষণ খাঁচায় থাকুক। বাহ বাহ বাহ। কারোর যদি কিসি খাওয়ার দরকার পড়ে, তোমরা কিন্তু এসে এখানে মুখ লাগিয়ে যেতে পারো। অবশেষে আবার সেই পুরনো জায়গাতে এসে হাজির। তবে আজ একটু দেরিতেই রান্নাটা বসিয়েছি। মা পুজো দিয়ে এসেও গেছে একসাথে, মা মেয়ে দুজনে রান্নাঘরে। বাইরে এমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সাথে যদি একটু খিচুড়ি না হয় তবে কি জমে বলো তো। আর খিচুড়ির প্রিপারেশন হলে তো আমাদের বাড়িতে বেশ খানিকটা বেশি করেই বানাতে হয়, কারণ আমি বাবা মা সবাই এই খিচুড়ি প্রেমী। তবে আজ মা খিচুড়িতে সয়াবিন দিয়েছে, আমি একটু মুগ ডালটা বেশি দিই, তবে স্বাদটা ভালো আসে খিচুড়ির। তবে জানো তো, আমি যখন বাড়িতে খিচুড়ি রান্না করি, দুরকম ডাল মিশিয়ে সবসময় খিচুড়ি রান্না করার চেষ্টা করি। শুধু মুগ ডালে না, অ্যাসিডের পরিমাণটা একটু বেশি হয়। আর বাবা যেহেতু ভালোবাসে খিচুড়ি খেতে, একটু একটু করে প্রায় অনেকটাই খাওয়া হয়ে যায়, তাই সাবধানতা আর কি। এদিকে খিচুড়ি প্রায় শেষের পথে, আমি ফোড়নটা রেডি করছি। লঙ্কাগুলো ভেজে আগেই দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে না তবেই খেতে মজা। এখন ডিমের ভুজি বানিয়ে খিচুড়ির ওপর মিশিয়ে দেবো। এইভাবে যখনই খিচুড়ি বানাই, আমার না সেই কলেজের কথা খুব মনে পড়ে। আমি আর একটা বান্ধবী আমার রুম রেন্ট নিয়ে তো বাইরে থাকতাম পড়াশোনার জন্য, তখন এমন ভাবে খিচুড়ি বানিয়ে খেতাম। চট জলদি রান্নাও হয়ে যেত আর খেতেও দারুণ ভালো হতো। শুক্রবারে বাড়ি এসে যেতাম, সোমবার আবার কলেজ করে সবজি কিনে আবার সেই রেন্টের বাড়িতে ঢুকতাম। তাজা তাজা সবজি, ব্যাস সব সবজি দিয়ে চালে ডালে চাপিয়ে খিচুড়ি। এমনি সারাদিনের ক্লান্তি, কলেজ করা, অত দূর থেকে আসা, তারপর আবার সময়ও বাঁচত। এবার কড়াইতে একটু তেল গরম করে তাতে পাঁচফোড়ন, তেজপাতা, ওইদিকে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ি তো হয়ে গেছে, মা গ্যাসটাও বন্ধ করে দিয়েছে, নালে আর সামলানো যাচ্ছে না। একে তো টুবু টুবু খিচুড়ি হয়েছে, এমন এতটা দেখতেই লাগছে গো, দুপুরে খেতে বসলে না এক হাঁড়ি খিচুড়ি তলানিতে গিয়ে ঠেকবে। আজকে রান্না বান্না এখানেই কমপ্লিট। মা ওইদিকে সব মোছামুছির কাজে ব্যস্ত। পুরো রান্নাঘরটাকে তো প্রত্যেক দিন পারলে মা ধুয়েই রেখে দেয়। ঘরের কোনো কোনা কাঞ্চিতে তো নোংরা পাওয়া মুশকিল, আর ঘরের যে কোনো জিনিস খুব পরিপাটি থাকার তো একদমই দরকার আছে মায়ের জন্য, আর রান্নাঘরেও ঠিক সেমই। ব্যাস আমারও প্রায় হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। মাই মিশিয়ে দেবে, কারণ আমার মেশানোটা কম্য নয়, তাহলে সব পড়ে চড়ে একাকার কাণ্ড হবে। খাওয়ার সময় মা গরম গরম ডিমের অমলেট করবে, ওফ জমে যাবে জাস্ট আজকে দুপুরটা। এই অলমোস্ট 2:45 মতন বাজে। এই স্নান টান সেরে পুজো কমপ্লিট করে আসলাম। এই দেখো, আর মহারাজগন্ধের আজকে অনেক দিন পর আমি নিজের হাতে পুজো দিলাম। তবে আজকে নয়, এখন খুব খারাপ লাগে কি জানো তো, ফুলের পরিমাণটা অনেক কমে গেছে। আগে ফুল দিয়ে কোলাতে পারতাম না, মাকে বলতাম তুমি এত ফুল কেন রাখো। এখন আমাকে বুঝতে হয় যে পুজো দেওয়ার আগে ঠিক করতে হয় কোনখানে কোন ফুলটা দেব, সেখানে কতটুকু দিতে পারবো, বুঝে গুছিয়ে তারপর ফুল দিতে হয়। এটা একটা খারাপ লাগার বিষয়, কিন্তু কিছু করার নেই। এবার ওরকমভাবে তো ফুল চাষ করতে পারিনি। তবে স্নান করে বেরিয়ে বাইরে দেখি একদম বৃষ্টির ওয়েদার। আজকে তো জানোই আমাদের বাড়ি খিচুড়ি হয়েছে, তবে খিচুড়িটা যখন বানাচ্ছিলাম তখন বৃষ্টিটা হচ্ছিল না। তো ভাবলাম বৃষ্টিটা কমে গেছে, সেই হিসাবে খিচুড়ি খাবো, কেমন লাগবে। ভগবান বললো যে দাঁড়া, তোর বৃষ্টিতেই খিচুড়ি খেতে হবে, তো
তাই একদম বৃষ্টির মানে স্নান টান করে আসলাম, একদম বৃষ্টিটা নামলো। এখন খেতে বসবো। আর এই যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এই সময় খিচুড়ি খাওয়ার মজাটা আলাদা কিনা বলো তো। দেখো এত জোরে নেমেছে আবার বৃষ্টিটা। এই কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল না, একদম নর্মাল ছিল, তবে রোদ ওঠেনি, মেঘলাই ছিল। তবে ওদেরও একদম পারফেক্ট টাইমিং আছে বলতে হবে, বুঝে শুনে একদম নেমেছে। দেখো কাকা ওদের খাওয়ার জন্য ওখানে কলা খুলে দিয়ে দিয়েছে, কারণ এই বৃষ্টির ওয়েদারে ওদের তো আর বাইরে খেলতে যেতে পারবে না, তাই না খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই জন্যই। এদিকে ইঁদুর ধরবেও, এদিকে এমন করে রাখবে, তাহলে ধরার মানে কি ওদের ছেড়ে দিতেই পারে। আমাদের টপি দেখো শেলটা নিয়েছে কোথায়, খাইনি কেন? কেন, ওর কি দুঃখ হয়েছে? মনে হয় যে ও খাচ্ছে না। টপি তুই খাচ্ছিস না কেন? লেজ নাড়িয়ে কি হবে? খাচ্ছিস না কেন? তুই নাকি কাল থেকে খাসনি। কি হয়েছে? দুঃখ কি মনে? কিসের দুঃখ? বউ চলে গেছে? আমি তো এতদিনে তোর বউকে দেখলামও না, না ছেলে পেলেকে খুঁজে পাচ্ছিস না, কি অবস্থা বল? করুণ মুখ নিয়ে তাকিয়ে রয়েছিস, কি বল? কেন খাচ্ছিস না কেন? আর আমাদের এই পাশের অবস্থা দেখো, দেখেছো কি পরিস্থিতি? এই গাছটা ভর্তি হলুদ হলুদ পাতা জমে রয়েছে, দেখো পুরো গাছ ভর্তি হলুদ হলুদ পাতা, সব নিচে পড়ে একদম ওই পুরো ওই জায়গাটা একদম হলুদ হয়ে রয়েছে। আর আমাদের এই চাতালটা কি দুর্দশা, চাতালটা করেও আমরা বিপদে পড়েছি। পুরো চাতালটা জল পড়ে পড়ে বৃষ্টিতে এমন পিছল হয়ে গেছে। আমরা ঠিক করছি এখানে ব্লিচিং পাউডার দিয়ে কোনো রকম ব্যবস্থা করব, কিন্তু ব্লিচিং পাউডার কি দেবো, আমাদের তো প্রকৃতি স্বাদই দিচ্ছে না। এটা যদি আজকেই ব্লিচিং পাউডার দিই আজকেই ধুয়ে চলে যাবে, এখন দিয়ে বৃষ্টির মধ্যে ঘষতে যে বসবে এতক্ষণ লাগবে, ঘষতে অনেকক্ষণ, তার তো ঠান্ডা লেগে জ্বর নিঘাত। কিন্তু কি অবস্থা দেখেছো, একদম বাড়ির একদম দুয়ার, এই দুয়ারের সামনে এরকম অবস্থা হয়ে রয়েছে। ওই দিকটা অতটা হয়নি, ওই দিকটা হয়েছে, এতটা না। এই সেই মুহূর্ত বলতে পারো যার জন্য এত তোড়জোড়। আমার খিচুড়ির প্রতি প্রেম দেখলে মনে হয় এত ভালো ভালো খাবার থাকতে কেন খিচুড়ি। হ্যাঁ, আমি সব খাবারকে সাইডে রেখে আমাকে যদি কেউ খিচুড়ি দেয় আমি সেটাই প্রেফার করব। এক থালা গপ গপ করে খেয়ে নিই আমি, কোনো ব্যাপার না আমার কাছে। তার মধ্যে হচ্ছে এমন বৃষ্টি, আহা যেন স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেছে খিচুড়ির। লেবু চিপে সাথে খিচুড়ির মধ্যে থাকা শুকনো লঙ্কাটাকে ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে লাল লাল ঝাল ঝাল টক টক বানিয়ে, ওফ, পাত থেকে তুলে এক একটা কামড় যেন আমার কাছে এক একটা অমৃতের সমান, কি আর বলবো তোমাদের। তবে খিচুড়ির সাথে না আমার সাইডে একটা কিছু চাই, ওটা হলে একটু বেশি ভালো লাগে, ঠিক যেমন আজকে আছে এই ডিমের অমলেট। ওফ, দাঁড়াও তোমাদের সাথে পরে আড্ডা দিচ্ছি, আগে খাওয়াটা কমপ্লিট করে নি প্লিজ। এই জায়গাটা তোমরা একটু দেখলে অদ্ভুতই লাগবে, তোমাদের কখনো আগে নিয়ে আসেনি। ছোট মা অনেকদিন ধরেই বলছে নতুন ঘরগুলোতে একটু ঘুরে আসতে, আমাদেরও সময় হচ্ছে না। আজ একটু সময় বের করে আমি আর মা একসাথে, আসলে ওদের ওইদিকে কিভাবে যাব সেটা নিয়েও একটু চিন্তার বিষয় ছিল, কিন্তু এখন মোটামুটি যাওয়া আসার রাস্তাটা ক্লিয়ার, তাই ভাবলাম তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি অনেক আগে বাইরের ওই ভাড়ার যে মইটা আছে না সেটা দিয়ে উঠে দেখেছি, তখন গাঁথনিও হয়নি, আর এখন প্লাস্টার হয়ে এক একটা ঘর তৈরি হয়ে গেছে। রাস্তা বড় বড় ঘর, বড় একটা কিচেন, সামনে একটা ব্যালকনি তো বানিয়েছে। আসলে দুই বোন বড় হচ্ছে, সবার পড়াশোনা আছে, একটা করে দুজনের ঘর তো আলাদা আলাদা লাগেই। সেটা যদিও এখানে আছে, তবে ঘরে কোনো লোকজন আসলে না খুব অসুবিধা হয়ে যায়, তাই এই ডিসিশন আর কি। এটা হচ্ছে ছোট মাদের নতুন বেডরুম, কত বড় করে বানিয়েছে বেডরুমটা। দাঁড়াও তোমাদের একটু জানলার সামনে নিয়ে যায়, বাইরেটা দেখাবো। অনেকগুলো দরজা জানলা ঘরে বানিয়েছে। এই যে জানলাটা, এটা দিয়ে আমাদের যে সামনের বাগানটা যেটাতে ফুল গাছ লাগানো থাকে, আম গাছ আছে, সবটা তোমাদেরকে দেখাই, সেটা খুব ভালোভাবে দেখা যায়। এতদিন তো তোমাদের নিচ থেকে দেখিয়েছি, এখন ওপর থেকে লাইক অ্যাস পুরো ড্রোন দিয়ে যে শট নেয় না ওরকম ভাবে দেখাচ্ছি। দেখো এদিকে আমাদের হিমসাগর আম গাছটা, আর ওই যে ওই দিকটা রয়েছে আমাদের শাল বাগানটা, পুরো একদম চারিদিকটা দেখা যায়। আর এই দিকটা হচ্ছে ছোট মার ব্যালকনি রয়েছে আরেকটা। আর এই যে দেখছো এখান থেকে আমরা ওই ঘর থেকে এই ঘরে ঢুকেছি, চলো ওই ব্যালকনিটাতে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রত্যেকটা ঘরেই দরজা লাগানো হয়েছে, তবে প্লাস্টিক গুলো এখনো খোলেনি, কারণ ঘরের টাইলস লাগানো হবে, দরজাগুলো নোংরা হয়ে যাবে তাই জন্য। আর এইখানে ব্যালকনিটা বানিয়েছে দেখো, ইয়াসা বড় একটা ব্যালকনি বানিয়েছে পুরো ঘরের সমান। এই
ব্যালকনিটা দিয়ে আবার আমাদের বাড়ির একদম সামনের জায়গাটা খুব ভালো করে দেখা যায়, আবার সাইডের জায়গাটাও দেখা যায়। ব্যালকনিটা এমনভাবেই বানিয়েছে। তবে আমি ছোটো মাকে এটাই বলছিলাম যে এত বড় জায়গাটা শুধু শুধু ব্যালকনি বানিয়ে এই জায়গাটা ওয়েস্টেজ না করে এইটাকে ওই ঘরটার সাথে সুন্দরভাবে লাগিয়ে একটা বড় ঘর তৈরি করতে পারতো। তবে একটা বেডরুমের জায়গায় আরেকটা বেডরুম বেশি করে হতো, ওটা বেশি ভালো হতো। বললো না, এই ব্যালকনিটা তোর আর আমার কাকার ইচ্ছা, বসে বসে বয়স হয়ে গেলে চা খাবো একসাথে। আমি বলছি পুরো বাড়ি পুরো ঘরে এত জায়গা থাকতে এই ব্যালকনিটাতে বাড়ির পেছনের দিকে বসে তোমাকে চা খেতে হবে? মানুষ সামনের ব্যালকনিতে বসে চা খায়। তবে যত উপরে ওঠা যায় ততই না প্রকৃতিকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। মনে হয় ওদের অনেকটা কাছে পৌঁছাতে পেরেছি। নিচ থেকেও তোমাদেরকে আমি সবকিছুই দেখাই, কিন্তু আজকে ওপর থেকে দেখাতে যতটা ভালো লাগছে নিচ থেকে দেখতে না অতটা ভালো লাগে না। এখন আমার নিজের মনে হচ্ছে চলো ভেতরে যাই। এই যে ওদের ভেতরের ঘর, এই ঘরটার সাথেই আমি অ্যাটাচ করতে বলেছি। এটা বন্ধ করে এবার ভেতরে যাই, কারণ নিচে যেতে হবে। কি অদ্ভুত ভাবে এই ঘর থেকে টপকে ওই ঘরে যেতে হবে, এই চেয়ারে উঠে ওই ঘরে যেতে হবে। আর আমি তো জুতোটা পরেই উপরে উঠে গেছি, এই জুতোটা নিয়ে তো আবার ওইদিকে যাওয়া যাবে না। এই জুতোটা হচ্ছে এইখানে পরে ঘোরাঘুরি করার জন্য। আর মা তো খালি পায়ে চলে গেছে। চলো এবার নিচে যাই। এই ঘরে জাস্ট আসলাম, এখন বাইরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘোরাফেরা করে এই ঘরে ঢুকলাম। একটু গল্পও করছিলাম, ছোটো মা এসেছিলো নিচে। এই ছোটো মা কুকুরদের খাবার দিতে আসে, তখন একটু নিচে আসে, একটু যদি আমরা থাকি বসে কিছুক্ষণ গল্প করে একটু কথাবার্তা বললাম। বলে টোলে ছোটো মা আমাকে সবসময় এখন বলে, তুই একবারে বিয়ে করেই এখানে আসবি, এখানে আসছিস কেন? মুখ দেখাতে আসিস আমাদেরকে একটু? তুই ভাবিস যে আমাদের ফ্যামিলিতে 11 জন মেম্বার, আর কদিন পর 10 জন হয়ে যাবো, আমরা সেটা জানি, কিন্তু তুই 11 জনটা বজায় রাখার জন্যই কি এখানে আসিস? না, সেরকম কোনো ব্যাপার না। আমাদের ইনভার্টারটা এখনো ঠিক হয়নি, দেখালামই তো কালকে যে কি পজিশন হয়ে রয়েছে। বারবার কারেন্ট যাচ্ছে কারেন্ট আসছে। এই কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেল, আবার চলে আসলো, মানে কয়েক সেকেন্ডের জন্য কারেন্ট যায় কারেন্ট আসে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, গরমটা একটু কম ঠিকই, কিন্তু সেই লেভেল কম না। তো এখন একটু বিছানায় যাব, বিছানা একটু টানছে। আর একদম পসিবল না বাইরে থাকা, একটু শুয়ে নিই, দেন তারপরে উঠে কাজে বসবো। চলো, এখন অলমোস্ট 6:30 মতন বাজে। এখন মাকে নিয়ে একটু যাচ্ছি ডক্টর দেখাতে। আমাদের দোকানেই যাচ্ছি, আমাদের দোকানে যে জেনারেল ফিজিশিয়ান বসে ওনাকে দেখাতে নিয়ে যাব, কারণ বাবা ফোন করে দিয়েছিল, উনি বেরিয়ে গেছে। মায়ের এই ব্যথার জন্য একটু প্রবলেমই হচ্ছে, অনেকদিন থেকেই ভাবছি এই ডক্টর কিছু দেখাবো। এখন প্রিলিমিনারি একটু দেখিয়ে নিচ্ছি। আজকে আবার ব্যথাটা খুব বেশি বেড়েছে, না দেখালে নয়। আর বাইরে এত বাজে লেভেল বৃষ্টি পড়ছে না, এটা হয়ে যায় সমস্যা কোথাও যাওয়া, কোথাও নিয়ে যাওয়ার জন্য। চলো বেরোই এখন। আর রাস্তায় কথা বলতে পারবো না, বাড়ি এসে কথা বলবো তোমাদের সাথে। এমনিতে এই বৃষ্টির মধ্যে কোথাও বেরোনো তো একদম মুশকিল ব্যাপার, কিন্তু অগত্যা যেতে তো হবেই। আর মা না হেঁটে হেঁটে একদম ঠিকভাবে যেতেও পারছে না, এত ব্যথায় কষ্ট পাচ্ছে। আসলে মায়ের ব্যথাটা না কোনো হাড়ের ব্যথা না, মানে হাড় ক্ষয়ে যাওয়া বা হাড় রিলেটেড কোনো প্রবলেম না, মাসেল পেন। এটা ডক্টর আমাদের আগেও বলেছে, কিন্তু তারপরেও ব্যথাটা এত অসহ্য পরিমাণ হয়ে যায় যে মা একদম টিকে থাকতে পারে না। রাস্তায় যেতে যেতে একটা দোকান দেখতে পেয়ে আমি একটা ওরিও বিস্কিট কিনেছি, কারণ আমার এই ওরিও বিস্কিটের ভেতরে যে হোয়াইট কালারের ক্রিমটা থাকে না, ওটা খেতে বেশি ভালো লাগে। মা নিজের জন্য একটা আইসক্রিম কিনেছে, আইসক্রিম খেতে তো আমি আবার খুব একটা এখন ভালোবাসি না বলবো না, খাই না, এটাই যা। এখন আবার এটাও ঘাটি হয়েছে, এখন আমার এই যে এটার ঘাটি হয়েছে। আর খাবি না? খাবি না তুই? বিস্কিট খাবি না? সকাল থেকে কিছুই খাই না। ওখান থেকে এসে মা একটু কফি বানিয়ে দিল। আমার না রাত্রেবেলা কফিটা মাছ যাই হয়ে যাক না কেন, কফি ছাড়া আমি একদম চলতে পারি না। তবে আমার বিছানায় বসে মায়ের সাথে গল্প করতে করতে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার সেই পুরনো কফি কাপে চুমুক দেওয়ার আলাদাই মজা। বিশ্বাস করো, আমার বাড়ি বা ঘর বলে কোনো ব্যাপার না, আমার এই বিছানাটা আমার একটা আলাদা স্যাটিসফ্যাকশন। আমি পাশের ঘরের বিছানায়ও কদিন বসি, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার মায়ের দুজনেই চা আর কফি শেষ, আমার চলে কফি আর মার চলে চা। মার আবার কফি টফিতে হয় না। এখন গল্প করতে করতে যাবে রান্নাঘরে। এখন প্রায় অলমোস্ট 11টা মতন বাজে। আমি একটু বানাচ্ছি ডিমের ভুজি, কারণ খিচুড়ি কিছুটা রয়ে গেছে, আর আমার রাতের ডিনারে সেই খিচুড়ি তো চলবেই, কারণ খিচুড়ি আছে আর আমি সেটা রেখে ভাত বা অন্য কিছু খাবো সেই সব আমার আবার হয় না। আমার আর মায়ের জন্য ডিম ভুজি বানাচ্ছি, বাবাকে আর রাতে এইসব কিছু দেবো না। বাবা তো রাতে রুটি খাবে, মা একটা তরকারি আগেই বানিয়ে রেখেছিল দুপুরে। মা তো রুটি অনেক আগেই বাবাকে দিয়ে দিয়েছে। বাবার খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, এখন চলছে আমাদের সাঙ্গ
সাঙ্গপাঙ্গর জন্য রুটি, কারণ আমাদের তো প্রচুর সাঙ্গপাঙ্গ ওয়েট করে থাকে আমাদের জন্য। তবে আজকে তো বৃষ্টি, বাইরে আর সাঙ্গপাঙ্গদের দেখা খুব একটা নেই, ওই দিয়ে রেখে দিতে হবে, ওরা ওদের সময় মতন এসে ঠিক খেয়ে নেবে। আর চালের ওপরেও রুটি আজকে দেওয়া যাবে না, কারণ চাল একদম ভিজে আছে, ওই নিচেই দিয়ে দেবে ওই আর কি। এই দেখো আমরা এই খেতে বসবো, এখন আবার নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, খিচুড়ি খাবো, একদম পারফেক্ট টাইমে বৃষ্টিটা নেমেছে। এই সুন্দর প্রেম প্রেম ওয়েদারে ঘুমটা যা হবে না আজকে। চলো তবে এই বৃষ্টি দেখতে দেখতেই আজকে ভিডিওটা শেষ করি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো বাই বাই।